আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি আরও একটি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সৃজনশীল সমস্যার সমাধান করব। এজন্য আমরা ২০১৭ সালের সিলেট বোর্ডের একটি অঙ্ক নিয়ে এসেছি। জনাব দিলরুবা জাহান একজন মার্চেন্টাইজ ব্যবসায়ী। তিনি ২০১৬ সালের ১লা জানুয়ারি তারিখে নগদ ৳১,০০,০০০ নিয়ে ব্যবসা শুরু করেন। জানুয়ারি মাসে তার ব্যবসায় সম্পাদিত লেনদেনগুলো ছিল নিম্নরূপ: জানুয়ারির ৩ তারিখ সালসাবিল ট্রেডার্স থেকে বাকিতে পণ্য ক্রয় ৳৬০,০০০, ৭ তারিখ নগদে পণ্য বিক্রয় ৳৪০,০০০, যার ক্রয় মূল্য ৳২৫,০০০, ১০ তারিখ সাফিন এন্টারপ্রাইজের নিকট ধারে বিক্রয় ৳৪০,০০০, ক্রয় মূল্য ৳২০,০০০, ২০ তারিখ সালসাবিল ট্রেডার্সকে পণ্য ফেরত ৳২,০০০, ২৫ তারিখ ৩% বাট্টা সাপেক্ষে সালসাবিল ট্রেডার্সের ৩/৪ পরিশোধ, ৩০ তারিখ সাফিন এন্টারপ্রাইজ থেকে ৪% বাট্টা পরবর্তী আদায় ৳১৯,২০০, ৩১ তারিখ অনাদায়ী পাওনার পরিমাণ ৳১,০০০। করণীয়: ক নম্বর, জানুয়ারিতে জনাব দিলরুবা জাহানের নিট ক্রয় এবং নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করো। খ নম্বর, লেনদেনগুলোর টেবুলার সামারি তৈরি করো। এবং গ নম্বর, জানুয়ারির সমাপ্তিতে জনাব দিলরুবা জাহানের আয় বিবরণী তৈরি করো। ক নম্বর করণীয় হচ্ছে আমাদের নিট ক্রয় এবং নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করা। আমরা জানি নিট ক্রয় হচ্ছে যে ক্রয়ের সাথে বাকিতে ক্রয় যোগ হয় এবং ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, ক্রয় ভ্যাট বাদ দিলে আমরা নিট ক্রয় পাই। তো এখানে আমাদের জানুয়ারি মাসের ১০ তারিখে একটি ক্রয় দেওয়া আছে সালসাবিল ট্রেডার্স থেকে বাকিতে পণ্য ক্রয় ৳৬০,০০০। আর আমাদের হচ্ছে জানুয়ারির ২০ তারিখে আরেকটি লেনদেন আছে। সেটি হচ্ছে সালসাবিল ট্রেডার্সকে পণ্য ফেরত দেওয়া হলো ৳২,০০০, অর্থাৎ এটি হচ্ছে ক্রয় ফেরত। তা এটি আমাদের ক্রয় থেকে বাদ যাবে। তাহলে ক্রয় হচ্ছে ৳৬০,০০০ থেকে যদি ক্রয় ফেরত ৳২,০০০ আমরা বাদ দেই, তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে নিট ক্রয় ৳৫৮,০০০। এবার হচ্ছে নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করো। জানুয়ারির ৭ তারিখে একটি লেনদেন দেওয়া আছে। নগদে পণ্য বিক্রয় ৳৪০,০০০, যার ক্রয় মূল্য ৳২৫,০০০। তাহলে এখানে নগদে বিক্রয় হচ্ছে ৳৪০,০০০ এবং জানুয়ারির ১০ তারিখ আরেকটি লেনদেন দেওয়া আছে। সাফিন এন্টারপ্রাইজের নিকট ধারে বিক্রয় ৳৪০,০০০। তাহলে এখানে ধারে বিক্রয় হচ্ছে জানুয়ারির ২০ তারিখে ৳৪০,০০০। এখানে কোনো বিক্রয় ফেরত নাই, এজন্য আমরা এখান থেকে কোনো ফেরত বাদ দেব না। অর্থাৎ হচ্ছে এখানে মোট বিক্রয় ৳৮০,০০০ এবং এটি মূলত আমাদের এখানে নিট বিক্রয়। খ নং প্রশ্নের সমাধান: টেবুলার সামারি তৈরি করো। জনাব দিলরুবা জাহান একজন মার্চেন্টাইজ ব্যবসায়ী। তিনি ২০১৭ সালের ১লা জানুয়ারি তারিখে নগদ ৳১,০০,০০০ নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে এই লেনদেনের কারণে তার হচ্ছে নগদ ৳১,০০,০০০ সম্পদ বৃদ্ধি পাবে এবং সেই সাথে সাথে মূলধনও বাড়বে ৳১,০০,০০০ এবং মন্তব্যের ঘরে আমাদের মূলধন লিখতে হবে। অর্থাৎ যে সকল লেনদেন মূলধনকে প্রভাবিত করে, শুধু মূলধনের সাথে যোগ বা বিয়োগ হয়, সেগুলোর জন্য আমাদের মন্তব্য লিখতে হয়। জানুয়ারির ৩ তারিখ সালসাবিল ট্রেডার্স থেকে বাকিতে পণ্য ক্রয় ৳৬০,০০০। এই লেনদেনটির কারণে আমাদের হচ্ছে মজুত পণ্য বৃদ্ধি পাবে ৳৬০,০০০ এবং সেই সাথে সাথে যেহেতু বাকিতে পণ্য ক্রয় করছে, আমাদের হচ্ছে দায় বৃদ্ধি পাবে ৳৬০,০০০। পণ্য ক্রয় হচ্ছে ব্যয়। ব্যয় সাধারণত মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে, কিন্তু এই অঙ্কে পণ্য ক্রয়কে আমরা মালিকানার সত্ত্ব অর্থাৎ মূলধন থেকে বিয়োগ করিনি। আমরা দায় বাড়িয়েছি এবং সেই সাথে সাথে মজুত পণ্য বাড়িয়েছি। জনাব দিলরুবা জাহান নিত্য মজুত পদ্ধতিতে মজুত পণ্যের হিসাব সংরক্ষণ করেন। আমরা কিভাবে বুঝবো নিত্য পদ্ধতিতে মজুত পণ্যের হিসাব সংরক্ষণ করেন? পণ্য বিক্রয়ের ক্ষেত্রে যদি ক্রয় মূল্য দেওয়া থাকে, তাহলে আমরা বুঝবো যে নিত্য মজুত পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে। এখানে জানুয়ারির ৭ তারিখে একটি লেনদেন দেওয়া আছে। নগদে পণ্য বিক্রয় ৳৪০,০০০, যার ক্রয় মূল্য ৳২৫,০০০। সেক্ষেত্রে আমরা ক্রয়কে মূলধন থেকে বাদ না দিয়ে সম্পদের দিকে মজুত পণ্যের ঘরে দেখাবো। ৭ তারিখ নগদে বিক্রয় ৳৪০,০০০, যার ক্রয় মূল্য ছিল ৳২৫,০০০। অর্থাৎ আমরা ৳২৫,০০০ ক্রয়কৃত পণ্য ৳৪০,০০০ বিক্রি করেছি। তাহলে এই লেনদেনটি হিসাব সমীকরণ যেভাবে প্রভাবিত করবে, আমরা যেহেতু নগদে বিক্রি করেছি, তাই আমাদের নগদ ৳৪০,০০০ বৃদ্ধি পাবে এবং ৳২৫,০০০ পণ্য যেহেতু আমরা ৪০,০০০ বিক্রি করছি, তাই আমার ৳২৫,০০০ মজুত পণ্য কমে যাবে এবং সেই সাথে সাথে আমাদের ৳১৫,০০০ মুনাফা হয়েছে। অর্থাৎ ৳২৫,০০০ পণ্য আমরা ৳৪০,০০০ বিক্রি করছি, অর্থাৎ মালিকানা সত্ত্ব বা মূলধন বৃদ্ধি পাবে ৳১৫,০০০। ১১ তারিখ সাফিন এন্টারপ্রাইজের নিকট ধারে বিক্রয় ৳৪০,০০০, যার ক্রয় মূল্য ৳২০,০০০। অর্থাৎ এখানে আমাদের প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে ৳৪০,০০০, যেহেতু আমরা বাকিতে বিক্রি করেছি এবং ৳২০,০০০ পণ্য যেহেতু আমরা ৳৪০,০০০ বিক্রি করছি, তাই আমাদের মজুত পণ্য কমে যাবে ৳২০,০০০। ৳২০,০০০ লাভ হয়েছে, তাই আমাদের মালিকানা সত্ত্ব বা মূলধন বৃদ্ধি পাবে ৳২০,০০০। ২০ তারিখ সালসাবিল ট্রেডার্সকে পণ্য ফেরত ৳২,০০০। আমরা ৩ তারিখে সালসাবিল ট্রেডার্সের কাছ থেকে পণ্য ক্রয় করেছিলাম ৳৬০,০০০। এখন আমরা ৳২,০০০ পণ্য ফেরত দিচ্ছি। তাহলে আমাদের মজুত পণ্য কমে যাবে ৳২,০০০ এবং সেই সাথে সাথে আমাদের দায় কমে যাবে ৳২,০০০। জানুয়ারির ২৫ তারিখ ৩% বাট্টা সাপেক্ষে সালসাবিল ট্রেডার্সকে ৩/৪ পরিশোধ। সালসাবিল ট্রেডার্সের কাছ থেকে আমরা ৳৬০,০০০ পণ্য ক্রয় করেছিলাম, এখান থেকে আমরা ৳২,০০০ পণ্য ফেরত দিয়েছি। তাহলে সালসাবিল ট্রেডার্স আমাদের কাছে ৳৫৮,০০০ পাবে। ৳৫৮,০০০ 4/3 অংশ আমরা পরিশোধ করেছি। তার 4/3 অংশ সমান হচ্ছে ৳৪৩,৫০০। এই টাকাটা পরিশোধ করতে গিয়ে আমরা 3% বাট্টা পেয়েছি। 3% হচ্ছে ৳১,৩০৫।
সালসাবিল ট্রেডার্সকে আমরা ৳৪৩,৫০০ পরিশোধ করতে গিয়ে আমরা ৳১৩০৫ বার্তা পেয়েছি। অর্থাৎ আমরা সালসাবিল ট্রেডার্সকে নগদে পরিশোধ করছি ৳৪২,১৯৫ আমাদের পৈধ হিসাব কমবে ৳৪৩,৫০০ এবং আমাদের নগদ কমবে ৳৪২,১৯৫ এবং আমাদের প্রাপ্ত বার্তা হচ্ছে ৳১৩০৫, যেটি আমাদের জন্য আয় এবং যেটির কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। ৩০ তারিখ সাফিন এন্টারপ্রাইজ থেকে ৪% বার্তা পরবর্তী আদায় ৳১৯,২০০, অর্থাৎ বার্তা বাদ দেওয়ার পরে আমরা ৳১৯,২০০ পেয়েছি। তাহলে ৳১৯,২০০ হচ্ছে ৯৬%, 4% বার্তা বাদে। তাহলে একে ৯৬ দ্বারা ভাগ করে ১০০ দ্বারা গুণ করলে আমরা ১০০% পাবো, সমান ৳২০,০০০। আর ৳২০,০০০ 4% হচ্ছে ৳৮০০। অর্থাৎ আমরা আদায় করতে গিয়ে 4% বার্তা দিয়েছি, তাহলে আমরা নগদে পেয়েছি ৳১৯,২০০, নগদ বৃদ্ধি পাবে। আর আমাদের প্রাপ্য হিসাব কমবে ৳২০,০০০ এবং আমাদের যেহেতু আমরা পরিশোধ করতে গিয়ে বার্তা দিয়েছি, তাই আমাদের প্রদত্ত বার্তা হচ্ছে ৳৮০০, যেটি আমাদের জন্য ব্যয় এবং এর কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। ৩০ তারিখ অনাদায়ী পাওনার পরিমাণ ৳১,০০০। এটি হচ্ছে প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে, অর্থাৎ প্রাপ্য হিসাব কমে যাবে এবং সেই সাথে সাথে এটা আমাদের জন্য ব্যয়, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এরপর আমরা সম্পদের কলামগুলো জের করব। প্রাপ্য হিসাব ৳১৯,০০০, মজুত পণ্য হচ্ছে ৳১৩,০০০ এবং নগদ হিসাবের জের হচ্ছে ৳১,১৭,০০৫। ঠিক একইভাবে দায়ের দিকে আমরা জের করব। বৈধ হিসাব হচ্ছে ৳১৪,৫০০ এবং মূলধন হচ্ছে ৳১,৩৪,৫০৫। এবার আমরা দায়গুলোর মোট করব। মোট দায় হবে ৳১,৪৯,০০৫। ঠিক একইভাবে সম্পদের কলামগুলো যোগ করলে ৳১,৪৯,০০৫ হবে, অর্থাৎ মোট দায় এবং মোট সম্পদ সমান হবে। গ নম্বর প্রশ্নের উত্তর, একটি আয় বিবরণী তৈরি করো। এখানে জানুয়ারির ৭ তারিখে একটি লেনদেন দেওয়া আছে, নগদে পণ্য বিক্রয় ৳৪০,০০০ এবং ১০ তারিখে আরেকটি লেনদেন দেওয়া আছে, সাবিন এন্টারপ্রাইজের নিকট ধারে বিক্রয় ৳৪০,০০০। এই বিক্রয়গুলো মূলত আমাদের আয়। তাহলে আমাদের এখানে মোট বিক্রয় হচ্ছে ৳৮০,০০০। অর্থাৎ বিক্রয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, তাহলে আমরা মোট মুনাফা পাবো। এখানে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে, অর্থাৎ যে পণ্যগুলো আমরা বিক্রি করছি তার ক্রয় মূল্যই মূলত এখানে বিক্রিত পণ্যের ব্যয়। ৭ তারিখের বিক্রয়কৃত পণ্যের ক্রয় মূল্য হচ্ছে ৳২৫,০০০ এবং ১০ তারিখের হচ্ছে ৳২০,০০০। তাহলে এখানে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে ২৫,০০০ যোগ ২০,০০০ সমান ৳৪৫,০০০। বিক্রয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, তাহলে যেটি পাই সেটি হচ্ছে মোট মুনাফা। এর সাথে আমাদের যোগ করতে হয় পরোক্ষ পরিচালনায়। এখানে জানুয়ারির ২৫ তারিখে একটি লেনদেন দেওয়া আছে, ৩% বার্তা সাপেক্ষে সালসাবিল ট্রেডার্সকে ৩/৪ পরিশোধ। সালসাবিল ট্রেডার্স আমাদের বৈধ হিসাব ছিল, তাকে পরিশোধ করতে গিয়ে আমরা ৩% বার্তা পেয়েছি, যেটি আমাদের জন্য আয়। তাই এখানে যোগ হবে পরোক্ষ পরিচালনায়। বার্তা প্রাপ্তি হচ্ছে ৳১৩০৫। নেট মুনাফা নির্ণয় করতে গেলে আমাদের এখান থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। এখানে আমাদের জানুয়ারির ৩০ তারিখে একটি লেনদেন আছে, সাফিন এন্টারপ্রাইজ থেকে 4% বার্তা পরবর্তী আদায় ৳১৯,২০০। সাফিন এন্টারপ্রাইজ আমাদের প্রাপ্য হিসাব ছিল, তার কাছ থেকে আমাদের আদায় করতে গিয়ে 4% বার্তা দিতে হয়েছে, এটি আমাদের জন্য ব্যয়। তাহলে এখানে বার্তা প্রদান হচ্ছে ৳৮০০ এবং জানুয়ারির ৩১ তারিখে আরেকটি লেনদেন দেওয়া আছে, ওনাদের পাওনার পরিমাণ ৳১,০০০। এটিও আমাদের জন্য পরিচালন ব্যয়। তাহলে মোট পরিচালন ব্যয় হচ্ছে এখানে ৳১,৮০০। আমরা মোট মুনাফা থেকে যদি পরিচালন ব্যয় বাদ দেই, তাহলে যেটি পাবো সেটি হচ্ছে নিট মুনাফা, এখানে ৳৩৪,৫০৫। অনুশীলনের জন্য এখানে আরেকটি অঙ্ক দেওয়া আছে। জনাব মেহেরুন্নেসা খাতুন একজন মার্চেন্ডাইজার ব্যবসায়ী। তিনি ২০২৪ সালে ১লা জানুয়ারি নগদ ৳১,৫০,০০০ নিয়ে ব্যবসা শুরু করেন। জানুয়ারি মাসে তার ব্যবসায়ের লেনদেনগুলো নিম্নরূপ: ৪ তারিখ রাজ ট্রেডার্স থেকে বাকিতে পণ্য ক্রয় ৳৮০,০০০। ৮ তারিখ নগদে পণ্য বিক্রয় ৳৫০,০০০, যার ক্রয় মূল্য ছিল ৳৩০,০০০। ১২ তারিখ কে এন্টারপ্রাইজের নিকট ধারে বিক্রয় ৳৬০,০০০, যার ক্রয় মূল্য ছিল ৳৩৫,০০০। ১৮ তারিখ রাজ ট্রেডার্সকে পণ্য ফেরত ৳৫,০০০। ২২ তারিখ রাজ ট্রেডার্সকে ৫% বার্তায় বাকি অর্থের অর্ধেক পরিশোধ। ২৮ তারিখ কে এন্টারপ্রাইজ থেকে ৬% বার্তায় পাওনার ৮০% আদায়। ৩১ তারিখ চূড়ান্ত অনাদায়ী পাওনা ৳২,০০০। আমাদের করণীয় হচ্ছে ক নম্বরে নিট ক্রয় এবং নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে হচ্ছে লেনদেনগুলোর টেবুলার সামারি তৈরি করো এবং গ নম্বর জানুয়ারি মাসের সমাপ্তিতে আয় বিবরণী তৈরি করো। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও সৃজনশীল সমস্যার সমাধান করব। হিসাব বিজ্ঞানের উপর আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকো আর কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।